My dear students, welcome to my non-credit English class. My class is designed for the students of degree third year students for their compulsory English. Second, honors second year students for their non-credit English, and admission test for different universities for SSC level students. The objectives of my class is to make students competent in solving mistakes of the sentences. You know, sentence correction is very important topic as it is the combination of all grammars. This is the introduction of myself. I am Gopinath Ghosh, Assistant Professor, Department of English, Munisa Government Mohila College, Mamasi. Sentence correction. Here is a brief description of sentence correction. Sentence correction শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে শুদ্ধিকরণ। ইংলিশ সেন্টেন্স লেখার সময় গ্রামার এবং ভোকাবুলারি জনিত ভুল আমরা প্রায় করে থাকি। সে ভুল সংশোধন সম্পর্কে সম্যক ধারণা অর্জনই সেন্টেন্স কারেকশনের মূল উদ্দেশ্য। কারেকশন সম্পর্কিত আলোচনা বেশ ব্যাপক হলেও আমাদের ধারাবাহিক আলোচনায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেহেতু এটি অনেক নিয়মের একটা কম্বিনেশন, কাজে এখানে প্রচুর নিয়ম আছে। সেই নিয়মগুলো থেকে আমি চেষ্টা করছি আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 10টি নিয়ম আলোচনা করার জন্য। প্রথম নিয়ম, রুল নাম্বার 1, সেন্টেন্স একই সেন্টেন্স এ দুইবার ইন্টারোগেটিভ হয় না। অর্থাৎ একই সেন্টেন্সে দুটি ক্লজ থাকলে সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটি ইন্টারোগেটিভ হবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে। তার মানে যে তোমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স পাবে তখন সেই কমপ্লেক্স সেন্টেন্সে খেয়াল রাখতে হবে যে তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি অংশ থাকে, দুটি ক্লজ থাকে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো তোমাদের খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজটি শুধুমাত্র ইন্টারোগেটিভ হতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ হতে পারবে না। সেটি ফরমেশন অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে হতে হবে, অ্যাসার্টিভে হতে হবে। এক্সাম্পল দেখো, এখানে প্রথমে এক্সাম্পল এ, ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম। এখানে যদি একটু খেয়াল করে দেখো যে ডু ইউ নো, এটা ফরমেশনটা আছে ইন্টারোগেটিভে, যেহেতু অক্সিলারি ভার্ব সাবজেক্ট মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে। ঠিক পরবর্তী অংশটাও তুমি যদি দেখো যে ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট, তারপরে আছে হচ্ছে তোমার ইজ, তারপরে আছে হিজ নেম, যার কারণে ডু ইউ নো এটাও যেরকম ইন্টারোগেটিভ ফরমেশনে হয়েছে, হোয়াট ইজ হিজ নেম এটাও ইন্টারোগেটিভ ফরমেশনে হয়েছে। এটা কিন্তু একটা সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, যার কারণে কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় বলেছি যে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজটি ইন্টারোগেটিভ হতে পারবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ পরের অংশ অর্থাৎ হোয়াট থেকে যে পরবর্তী ক্লজটা সেটা হবে অ্যাসার্টিভ, অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব চলে যাবে। যার কারণে দেখো ডু ইউ নো হোয়াট ইজ হিজ নেম, এটা ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ। নেক্সট এক্সাম্পল, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এটাও কিন্তু সেম। দেখো ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, তো এটা কারেকশনটা কি হবে, এটা হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। তো একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল এখানে দিয়েছি, তোমরা যদি দেখো আই ডোন্ট নো হোয়ার ডাজ হি লিভ। তো এখানে দেখো যে আগে যে আমি যে নিয়মটা এখানে আলোচনা করছি, যে বলছিলাম প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হতে পারবে, সাবঅর্ডিনেট ইন্টারোগেটিভ হতে পারবে না। ঠিক তদ্রুপ মনে রাখতে হবে তোমাদের যে সাবঅর্ডিনেট ক্লজ আসলে কখনোই ইন্টারোগেটিভ হতে পারে না। সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজটি যদি অ্যাসার্টিভ হয় সেক্ষেত্রেও পরবর্তীটা অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ হতে পারবে না। যার কারণে দেখো আই ডোন্ট নো হোয়ার ডাজ হি লিভ, এই যে এখানে দেখো আই ডোন্ট নো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের ফরমেশন ক্লজটা। আবার হোয়ার ডাজ হি লিভ এটা ইন্টারোগেটিভ, যার কারণে এখানে এই অংশটা ভুল আছে, পরের সাবঅর্ডিনেট ক্লজটা ভুল আছে, যার কারণে হবে কি দেখো I don't know where he lives. আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুল, রুল নাম্বার 2, সাবজেক্ট ইনফিনিটিভ প্রোনাউন ওয়ান হলে, অর্থাৎ কোন সেন্টেন্স যদি শুধু ওয়ান
সাবজেক্ট দ্বারা শুরু হয়, তাহলে উক্ত প্রোনাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে, অর্থাৎ পরবর্তীতে যদি এর কোনো পসেসিভ ফর্ম প্রয়োজন হয়, তবে অবশ্যই তোমাদেরকে কি ব্যবহার করতে হবে? ওয়ান্স ব্যবহৃত হবে। কোনো ক্রমেই হিজ, হার এগুলো ব্যবহার করা যাবে না। আমরা উদাহরণ দেখি, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 1, ওয়ান শুড লার্ন হিজ লেসন্স। এখানে দেখো যে ওয়ান আছে সাবজেক্ট, তারপরে যেহেতু ভার্ব চলে আসছে, শুড চলে আসছে, যার কারণে দেখো ওয়ানটা হচ্ছে সাবজেক্ট। ওয়ান শুড লার্ন হিজ লেসন্স আছে, এখানে যে হিজটা ভুল আছে। কেন ভুল আছে? কারণ যেহেতু সাবজেক্ট ওয়ান, যার কারণেই এটা হবে ওয়ান শুড লার্ন ওয়ান্স লেসন্স। এক্সাম্পল, নেক্সট এক্সাম্পল, ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস। তো এখানেও দেখো যে ওয়ান শুড রেসপেক্ট হিজ প্যারেন্টস, এখানে দেখো ওয়ান দ্বারা শুরু হয়েছে, যার কারণে পরবর্তীতে এখানে কি দিয়েছি? হিজ হবে না, কি হবে? The correct form of the sentence is one should respect one's parents. Okay. Rule number 3. Rule number 3. Let's start. কোন সেন্টেন্সে কানেক্টিং ওয়ার্ড হিসেবে রিলেটিভ প্রোনাউন কোনগুলো? যেরকম হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, দ্যাট ইত্যাদি আরো আছে। তো কোন সেন্টেন্সে যদি কানেক্টিং মানে কি? যদি দুইটা ক্লজকে যে যুক্ত করে, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজকে যখন একটা ওয়ার্ড যুক্ত করে, তাদেরকে বলা হয় কানেক্টিং ওয়ার্ড। সেই কানেক্টিং ওয়ার্ড হিসেবে যদি রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়, তাহলে দেখো এখানে বলা হয়েছে কোন সেন্টেন্সে কানেক্টিং ওয়ার্ড হিসেবে রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্বের যে নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব হবে। অর্থাৎ হু, হুইজ, হোয়াট, দ্যাট এর পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে, তার নাম্বার এবং পার্সন অনুযায়ী পরবর্তী ভার্ব করবে। কেমন? আমরা উদাহরণ দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন, আই লাইক দ্য বেবি হুইচ ডু নট ক্রাই। এখানে দেখো যে আই লাইক দ্য বেবি হুইচ, এখানে দেখো যে দ্য বেবির পরে আছে কি? হুইচ, একটা রিলেটিভ প্রোনাউন আছে। এখানে হুইচ ডু নট ক্রাই, এইটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর আই লাইক দ্য বেবি এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই দুইটা ক্লজের মধ্যে সংযোগ হিসেবে কাজ করেছে হুইচ, যার কারণে এই হুইচ এর আগে যে নাউনটা আছে, সেই নাউনের নাম্বার এবং পার্সন অনুসারে কিন্তু পরে ভার্ব বসবে। এইটা হচ্ছে এই নিয়মের মূল সারমর্ম। যার কারণে দেখো আই লাইক দ্য বেবি হুইচ ডাজেন্ট ক্রাই, যেহেতু দ্য বেবি ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে ডু নট হবে না, এখানে হবে আই লাইক দ্য বেবি হুইচ ডাজেন্ট ক্রাই। নেক্সট এক্সাম্পল, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর মিসডিড। তার মানে এখানে দেখো ইট ইজ আই হু, এখানে দেখো এখানেও কিন্তু এই যে ইট ইজ আই একটা ক্লজ, পরবর্তীতে হু ইজ রেসপন্সিবল ফর মিসডিড এটাও একটা সাবঅর্ডিনেট ক্লজ, যার কারণে এই ক্লজের মাঝখানে যে ইজ রেসপন্সিবল ফর মিসডিড এবং ইট ইজ আই এর মাঝখানে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হচ্ছে হু। কাজে হুর পূর্বে কি আছে? আই, যার কারণে দেখো যে হু এর পরে আমরা কি দিয়েছি? ইজ দিয়েছি, এটা রং। আমাদের কি হবে? রাইট আনসার হবে it is I who am responsible for misdeed. Hope you understand my rule. Next rule, rule number 4. 4 number rule এ সেন্টেন্সে would better, would rather, had better, had rather ইত্যাদির পরে পেয়ার ইনফিনিটিভ বসে। পেয়ার ইনফিনিটিভ মানে কি? যে যে ভার্বের পর্বে, অর্থাৎ টু পূর্বে টু যুক্ত হয় না, সেই সমস্ত ভার্বকে বলা হয় পেয়ার ইনফিনিটিভ। কাজেই দেখো যেরকম হি হ্যাড বেটার টু গো হোম, এখানে হি হ্যাড বেটার টু গো হোম মনে হচ্ছে যেহেতু হ্যাড বেটার আছে তারপরে টু গো হবে, কারণ পাশাপাশি দুটি ভার্ব। আসলে কিন্তু তা হবে না, কারণ হচ্ছে হ্যাড বেটার একটা মডেল অক্সিলিয়ারি, যার কারণে হচ্ছে কি মডেল অক্সিলিয়ারি পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ সেই ক্ষেত্রে আর মূল ভার্বের পূর্বে কোনো টু বসে না। এটাকেই বলা হয় পেয়ার ইনফিনিটিভ উইদাউট টু, যার কারণে এটা রাইট আনসার হবে যে এখানে লিখতে ভুলে গেছি, একটু খেয়াল করে দেখো, রাইট আনসারটা হবে হি হ্যাড বেটার গো হোম, অর্থাৎ টুটা কাটা যাবে। নেক্সট এক্সাম্পল দেখো, ইউ হ্যাড রেদার টু কনসাল্ট এ ডক্টর, যেহেতু হ্যাড রেদার আছে যার কারণে এখানে কনসাল্টের পূর্বে টু হবে না। ওকে, এটা হবে না। তো নেক্সট রুল নাম্বার 5, সাধারণত পায়াস, ব্রেভ, পো, রিস্ক হাওয়ার ইত্যাদি
অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয়। হ্যাঁ, পায়াস মানে হচ্ছে তোমার ধার্মিক, ব্রেভ, সাহসী, গরিব, রিচ ধনী, কাওয়ার্ড মানে দুর্বল ইত্যাদি। যেমন মিস্টার বোস ইজ এ রিচ ম্যান, এখানে দেখো যে রিচ, মিস্টার বোস ইজ এ রিচ ম্যান, এখানে দেখো এই আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দুটো ওয়ার্ড থাকলে সাধারণত মাঝখানেটা অ্যাডজেক্টিভ হয়, তারপরেও দেখো আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসে রিচ। এ ব্রেভ ম্যান, এখানেও দেখো আর্টিকেল এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটা বসছে ব্রেভ, এটা অ্যাডজেক্টিভ। যার কারণে দেখো ইত্যাদি অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু পায়াস, ব্রেভ, রিচ, পোর ইত্যাদি ওয়ার্ডস গুলো দি সহযোগে সেন্টেন্সের প্রথমে নাউন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। বলছে কি যে পায়াস, ব্রেভ, রিচ, পোর ইত্যাদি ওয়ার্ডস গুলো যখন সেন্টেন্সের প্রথমে দি সহযোগে ব্যবহৃত হয় তখন এরা কি হয়, তখন এরা অ্যাডজেক্টিভ হলেও তারা নাউনে কনভার্ট হয়ে যায়, তখন এদেরকে বলা হচ্ছে নাউন ইউজ অ্যাজ অ্যাডজেক্টিভ। যার কারণে এইভাবে যখন যে উপরোক্ত যে অ্যাডজেক্টিভ গুলো আছে যখন নাউন হয়ে যায় সেন্টেন্সের প্রথমে বসে, সেই ক্ষেত্রে উক্ত ওয়ার্ডস গুলোর পরে ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন দেখি আমরা একটা উদাহরণ, যেরকম দ্য পায়াস ইজ হ্যাপি, এখানে দেখো পায়াস মানে কিন্তু ধার্মিক, আগেরটা তুমি দেখো যে দ্য পায়াস ইজ হ্যাপি, এখানে পায়াসটা হচ্ছে কি সেন্টেন্সের প্রথমে আসছে এবং এটার পূর্বে দি সহযোগে অ্যাডজেক্টিভ হয়ে গেছে নাউন, প্লুরাল নাউন, যার কারণে হচ্ছে এখানে দেখো আমরা ইজ দিয়েছি, কিন্তু এটা যেহেতু রং সেন্টেন্স আমাদের কারেক্ট হবে the paws are happy. নেক্সট এক্সাম্পল, the rich is most sufferer, এখানে দেখো the rich is most sufferer, এখানে ভুল আছে, ইজ হবে না, এখানে হবে আর, the rich are most sufferer. ওকে, রুল নাম্বার 6, সংখ্যা বোঝাতে fewer and many এবং পরিমাণ বোঝাতে less and much ব্যবহৃত হয়। তো আসলে যদি কখনো সংখ্যা দেখো, সংখ্যার পূর্বে বসবে হচ্ছে ফিওয়ার অ্যান্ড ম্যানি, এরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আবার লেস অ্যান্ড মাচ ব্যবহৃত হয় হচ্ছে আনকাউন্টেবল নাউন হলে। হ্যাঁ, পরিমাণ বলছে পরিমাণ বোঝালে লেস অ্যান্ড মাচ এবং সংখ্যা বোঝালে ফিওয়ার অ্যান্ড ম্যানি ব্যবহৃত হয়। উদাহরণ দেখি, আই হ্যাভ নো লেস দ্যান 5 ফ্রেন্ডস, 5 ফ্রেন্ডসটা কি কাউন্টেবল নাউন, সংখ্যা, যার কারণে কি হবে দেখো এখানে হবে I have no fewer than 5 friends, যেহেতু 5 friends কাউন্ট করা যায় যার কারণে তার পূর্বে হবে fewer. Then example, he carried fewer than 10 pounds, এখানে দেখো 10 pounds, এখন তোমার কাছে মনে হতে পারে যে কেন 10 pounds, তো তাহলে এখানে কেন হচ্ছে fewer হবে না, less কেন হলো, দেখো he carried less than 10 pounds, এখানে একটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে যে পাউন্ডস, ডলার, মানি এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। তোমাদের কাছে মনে হতে পারে যে $50,000, 10 টাকা, এগুলো তো কাউন্ট করা যায়, আসলে কিন্তু এগুলো পরিমাপবাচক, এগুলো কাউন্ট করা যায় না। মানি ইজ ইউজুয়ালি আনকাউন্টেবল নাউন। আবার স্টার কে দেখা যায় না, দেখা যায় কিন্তু ওইভাবে গণনা করা যায় না, আমরা হয়তো পারি না, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে স্টার কিন্তু কাউন্টেবল নাউন। হ্যাঁ, এটা দুটাই ব্যতিক্রম, তো এই দুটো তোমাদের খেয়াল রাখবে যে মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং স্টার হচ্ছে কাউন্টেবল নাউন, যার কারণে যখন মানি হবে তার পূর্বে কিন্তু দেখো আই হ্যাভ ম্যানি মানি, এই সেন্টেন্সটা ইনকারেক্ট, এটা হবে না, এটা কারেক্ট সেন্টেন্সটা হবে আই হ্যাভ মাচ মানি, as money is uncountable noun. Then he saw mass stars in the sky, এখানে দেখো মাস স্টার্স আছে যার কারণে এটা ভুল আছে, যেহেতু স্টার্স কাউন্টেবল নাউন যার কারণে এখানে হবে he saw many stars in the sky. আশা করি তোমরা বুঝতে পেরেছো। রুল নাম্বার 7, একই সেন্টেন্সে দুটি ক্লজ কখনো ফিউচার টেন্সে হতে পারবে না। এটাও আসলে ওই একই কথা, যে কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুই অংশেই ফিউচার টেন্স ব্যবহার করা যাবে না, অর্থাৎ উভয় অংশে শ্যাল উইল বা শ্যাল বা উইল ব্যবহার করা যাবে না। আমরা উদাহরণ দেখি, দেখো ইফ ইউ উইল কাম আই উইল গো, তো এখানে আছে কি দেখো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্স, তো এই সেন্টেন্সের মধ্যে ইফ ইউ উইল কাম আই উইল গো, এই যে এখানে ইফ ইউ উইল কাম
আই উইল গো, দুইটা অংশেই কিন্তু উইল ব্যবহার করা হয়েছে, দুইটা অংশ ব্যবহার করা যাবে না। এটার মূলত হচ্ছে ফার্স্ট কন্ডিশনের নিয়ম হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, যার কারণে হবে ইফ ইউ কাম আই উইল গো। নেক্সট এক্সাম্পল, ইফ কনক উইল অ্যাটেন্ড দ্য ক্লাসেস ইউ উইল নট বি ফাইন্ড। বলেছে দেখো এইটাও সেম একটা ঘটনা যে প্রথম অংশ ফিউচার আছে, আবার পরেরটা ফিউচার ইনডিফিনিট আছে, কিন্তু আসলে হবে না, কারণ হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট হবে দেন ফিউচার হবে, যার কারণে হবে ইফ কনক attends, এখানে হবে কি attends the classes you will not be fined. Next, rule number 8, দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এর পরে দ্যাট অফ বা দোজ অফ বসে। উল্লেখ্য সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে দ্যাট অফ এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে দোজ অফ বসে। কেমন, আমরা উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দিস পেন ইজ বেটার দেন হার্ট, এই সেন্টেন্স দেখে মনে হচ্ছে যে কারেক্ট সেন্টেন্স। কেন? কারণ দিস পেন, এই কলমটা তার কলমের চেয়ে ভালো। আসলে কিন্তু দেখো এখানে খেয়াল করে দেখো যে তুলনা হবে সমগোত্রের দুটি জিনিসের মধ্যে, অর্থাৎ তার কলমের সাথে তোমার কলমের তুলনা হবে, কিন্তু কখনোই তার সাথে তোমার কলমের তুলনা হতে পারে না, হাতের সাথে মুখের তুলনা হতে পারে না। যার কারণে হবে কি, দেখো দিস পেন, এটা সিঙ্গুলার যেহেতু, যার কারণে হচ্ছে দিস পেন ইজ বেটার দেন দ্যাট অফ হার। খেয়াল রাখতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক্সট আরেকটা উদাহরণ আমরা দেখি, এক্সাম্পল, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দেন রংপুর। এখানে দেখো যে রাজশাহীর যে ম্যাঙ্গো সেগুলোর সাথে তুলনা করা হয়েছে রংপুরের আমের, কিন্তু এখানে কি করা হয়েছে, রংপুরের সাথে রাজশাহীর আমের তুলনা করা হয়েছে, কাজেই দুটো অসামঞ্জস্য কম্পারিজন হয়েছে, যার কারণে এখানে আমাদের কি করতে হবে, আমাদের ঠিক করতে হবে। সেক্ষেত্রে হবে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, যেহেতু ম্যাঙ্গোজটা প্লুরাল, যার কারণে দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর বেটার দেন দোজ অফ রংপুর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট রুল নাম্বার 9, পার্টিসিপল সবসময় সেন্টেন্সে সঙ্গতিপূর্ণ ভাবে ব্যবহৃত হবে। তো পার্টিসিপল কি, পার্টিসিপল কিন্তু তোমাদের আসলে এটা নিয়ে একটু বিশদ করতে হবে। যে পার্টিসিপল সাধারণত ভার্বেরই একটা ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কখনো আইএনজি সহযোগে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আবার V3 হিসেবে ব্যবহৃত হয়, আবার পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 হিসেবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে পার্টিসিপলের মূল কাজ হচ্ছে ভার্বের যে ফর্মটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় সেটাকে বলা হচ্ছে পার্টিসিপল। তো পার্টিসিপল সবসময় খেয়াল রাখতে হবে যে পার্টিসিপল যে অংশে থাকবে ফ্রেজে বা ক্লজে, তারপরের অংশে যে সাবজেক্টটা থাকবে, অর্থাৎ এই পার্টিসিপল যুক্ত যে অংশটা, তারপরে যে নতুন করে যে ক্লজটা শুরু হবে, সেই ক্লজের মধ্যে যে প্রথম সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যেরকম দেখো ওয়াকিং ইন দ্য গার্ডেন স্নেক বিট হিম, অর্থাৎ সাপটা যখন বাগানে হাঁটছিল তখন একজন ব্যক্তিকে কামড়িয়েছিল। আসলে সাপ কি হাঁটতে পারে? হাঁটতে পারে না, যার কারণে দেখো এই সেন্টেন্সটা রং। উত্তরটা হবে while walking in the garden a snake bit him, অর্থাৎ এখানে কিন্তু দেখো while, আসলে একটু এখানে সংশোধনীটা আমার দরকার ছিল, যে while walking in the garden কিন্তু সেম হয়ে গেছে। আসলে এখানে একটু তোমরা কারেকশন করে নিও যে while he walking in the garden, অর্থাৎ লোকটা যখন হাঁটছিল বাগানে, এখানে দেয়া হয়নি কিন্তু while এর দেখো while he walking হবে, while he walking in the garden a snake bit him, অর্থাৎ লোকটা যখন বাগানে হাঁটছিল তখন তাকে সাপে কামড়েছিল। তো অথবা আরেকটা কাজ করা যায় এখানে, while walking in the garden he was beaten by a snake। তোমরা একটু খেয়াল করে দেখো, আমার একটু মিস্টেক হয়ে গেছে এখানে তোলার সময়, কাজেই walking in the garden a snake beat him, এটার রাইট আনসারটা হবে while he walking, এখানে হি দিয়ে দিও তোমরা, while he walking in the garden a snake beat him, অথবা while walking in the garden প্যাসিভে করে দাও পরের অংশ, he was beaten by a snake। ঠিক আছে, এক্সাম্পল দেখো being a hot day people cannot go out, এখানে আসলে হবে it being a hot day people cannot go out। This is the final rule for today, rule number 10, কিছু ভার্ব যেমন লাভ, ফিল, হোপ, উইশ, কাস্ট, নো, ইমাজিন, প্লিজ, প্রেফার, ফরগেট, সিম, আন্ডারস্ট্যান্ড, ডাউট ইত্যাদি সাধারণত কন্টিনিউয়াস হয় না।
অর্থাৎ এদের সাথে সাধারণত আইএনজি যোগ করার প্রয়োজন পড়ে না। খেয়াল রাখবে কিন্তু যে লাভ, ফিল, হোপ, উইশ, কস্ট, নো, ইমাজিন, প্লেস, প্রিফার, ফরগেট, সিম, আন্ডারস্ট্যান্ড, ডাউট এই সমস্ত ভার্বের সাথে কন্টিনিউয়াস অর্থাৎ আইএনজি যোগ করার প্রয়োজন হয় না মূল ভার্ব হিসেবে। হ্যাঁ, খেয়াল রেখো। উদাহরণ দেখো, আই এম বিলিভিং ইউ, আমি তোমাকে বিশ্বাস করছি। আসলে এটা ভুল আছে, কারণ বিলিভের সাথে সাধারণত কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করার প্রয়োজন হয় না, যার কারণে হবে আই বিলিভ ইউ। নেক্সট এক্সাম্পল, হি ইজ ফিলিং টায়ার্ড। আসলে দেখো ফিলিং টায়ার্ড এটা ভুল আছে, এই যে ফিলিং এটা কিন্তু বানানগত ভুল আছে, আবার শব্দটাও ভুল আছে। ফিলিং এটা মূলত হবে হচ্ছে he feels tired, feel f double e অর্থাৎ f e e l feel। তো আজকের মতো এই 10টি নিয়মই তোমাদের আমি আলোচনা করলাম। if you have any question, don't forget to comment below. তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমার ক্লাস নিয়ে, অবশ্যই প্লিজ তোমরা আমাকে জানাও। যেহেতু একটা সময় আমরা পার করছি, আমরা একটা বাজে সময় পার করছি। হ্যাঁ, কাজেই আশা করি তোমরা এই মুহূর্তটা বাসায় বসে অলসভাবে কাটাচ্ছ না, নিজেরা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা করছো। ঠিক আছে, পড়ো ভালো করে, পড়ার তো শেষ নেই, জানারও শেষ নেই। ভালো থাকো সবাই। হ্যাঁ।